হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, সাহেব কুঠির অশরীরী। গল্প পাঠিয়ে রয়েছে সঞ্জয়, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে আমাদের স্কেরি টেলসের আজকের গল্প, সাহেব কুঠির অশরীরী। চঞ্চলপুরের শান্ত স্নিগ্ধ গ্রামটা আজ যেন হঠাৎ করেই বড্ড চঞ্চল হয়ে উঠেছে। ভোর না হতেই যেখানে মাঠে মাঠে চাষিদের ব্যস্ততা দেখা যায়, পুকুরে পুকুরে ছেলেপুলেদের ঝুপুস করে ঝাঁপিয়ে পড়ার আওয়াজ শোনা যায়, সেইখানে যেন সব কোনো এক রূপকথার পরীর অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায় স্তব্ধ হয়ে গেছে। যত ভিড় সব আজকে জড়ো হয়েছে এই চঞ্চলপুরের সাহেব কুঠিতে। কলকাতা থেকে একটা শুটিং দল এসেছে। এই প্রথমবার এই গ্রামে কোনো শুটিং দল এসেছে। এইসব বড় বড় ক্যামেরা, সাদা পানামা টুপি পরা ডিরেক্টর, সুন্দরী নায়িকা, সানগ্লাস পরা নায়ক, সবই এই গ্রামের মানুষদের জন্য নতুন। পুরনো আমলের সাহেবদের কুঠি বাড়ি প্রায় 250 বছরের হবে। সেই সিপাহী বিদ্রোহের সময় এই কুঠি বাড়ি তৈরি হয়েছিল। ডিরেক্টর সাহেব বৈঠকখানার লম্বা ঝালর দেওয়া পাখাটাকে দেখে বললেন, ভাবাই যায় না তাই না, সেই কবেকার জিনিস এখনো ঠিক একরকম আছে। আগেকার জিনিসপত্রের ব্যাপার স্যাপারই আলাদা। আচ্ছা, এই পাখাটা কিন্তু সরাবে না, এটা কিন্তু আমার কাজে লাগবে। এটা টানার ব্যবস্থা করতে হবে। আচ্ছা দেখো তো দড়িটার অবস্থা কেমন আছে। টানা পাখার দড়ির খোঁজ করতে দেখা গেল পাখাটা এখনো দিব্যি বহাল তবিয়তে থাকলেও দড়ির অবস্থা খুব খারাপ। দড়িটা একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। ভগবানই জানেন এখনো যে কি করেই পাখাটাকে ধরে আছে। 2-3 বার পাখাটাকে টানলেই বোধহয় দড়িটা ছিঁড়ে যাবে। ডিরেক্টর সাহেব বললেন, আরে কি মুশকিল, এতে অসুবিধা কোথায়? দড়িটা ঠিক করার ব্যবস্থা করো। কিন্তু হুকুম করে দিলেই তো আর হয় না। টানা পাখার দড়ি আবার নতুন করে লাগাবে এমন লোক কোথায়? আরে কি মুশকিল, গাঁয়ের এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, ওদের কাউকে বলো না, ওরা ঠিক একটা ব্যবস্থা করে দেবে। কথাটা বলেই আর কারোর সাহায্যের অপেক্ষা না করেই নিজেই এগিয়ে গেলেন দাঁড়িয়ে থাকা ভিড়টার দিকে। একটা ধূসর প্যান্ট আর নীলচে হাফহাতা শার্ট পরা যুবক দাঁড়িয়েছিল সামনে। ডিরেক্টর সাহেব তাকে বললেন, ও ভাই, সিনেমা করবে নাকি? একটা ভালো পার্ট আছে, তোমাকে কিন্তু দারুণ মানাবে, করবে নাকি? যুবকটি এই কথা শুনে একেবারে কান অবধি টেনে একটা লম্বা হাসি দিয়ে ডিরেক্টর সাহেবের দিকে এগিয়ে গেল। ডিরেক্টর সাহেব হেসে বলল, আরে ভাই, তোমাকে তো দেখতে হেব্বি, আগে দেখলে তো একেবারে হিরোই বানিয়ে দিতাম। যাই হোক, এখন একটা ছোট পার্ট করো। অবশ্য তার আগে ভাই আমার একটা ছোট কাজ করে দিতে হবে। যুবকটি একেবারে উদ্গ্রীব চোখ নিয়ে তাকিয়ে রইল ডিরেক্টর সাহেবের দিকে। হ্যাঁ ভাই, একটা কাজ করে দিতে হবে। এই যে তোমাদের এই কুঠি বাড়ির বৈঠকখানায় যে টানা পাখাটা লাগানো আছে না, ওর দড়িটার খুব খারাপ অবস্থা। একটা নতুন দড়ি লাগাবার ব্যবস্থা করে দিতে হবে। যুবকটি যতটা হাসি হাসি মুখ নিয়ে কাছে এগিয়ে এসেছিল, ঠিক ততটাই ভয়ে প্রায় রক্তশূন্য হয়ে যাওয়া মুখ নিয়ে ফিরে গেল। আরে কি মুশকিল, হলোটা কি? এত ভয় পাওয়ার কি আছে? একটা দড়ি লাগিয়ে দিতে পারবে না? আরে ও ভাই, কোথায় যাচ্ছ? যুবকটি সেই ডাকে সাড়া দেওয়া তো দূর কি বাত, ওই জায়গা ছেড়ে মুহূর্তে উধাও হয়ে গেল। ডিরেক্টর সাহেব ভীষণ বিরক্ত হয়ে আরেকটু এগিয়ে গিয়ে একটু বয়স্ক একজনকে ধরল। সিনেমার লোভ দেখিয়ে যদি কাজ হাসিল না হয় তাহলে না হয় কিছু টাকা পয়সা দেবেন।
কিন্তু পাখার কথাটা যখন একবার মাথায় ঢুকেছে, তখন সেই পাখার একটা ব্যবস্থা না করে তিনি শান্তিতে শ্বাস নেবেন কি করে? একটু সামান্য বয়স হয়েছে, তবু দেখেই বোঝা যায় লোকটা বেশ কর্মঠ, হাতের পেশি একেবারে মজবুত। অন্তত একটা দড়ি তো সে স্বচ্ছন্দে লাগিয়ে দিতেই পারে। ডিরেক্টর সাহেব লোকটাকে বললেন, আচ্ছা দাদা, এই পাখাটার দড়ির একটা ব্যবস্থা করতে পারবেন? লোকটা কেমন অদ্ভুত চোখ নিয়ে তাকালো ডিরেক্টর সাহেবের দিকে। কয়েক মুহূর্ত হাঁ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে পিছন দিকে হাঁটতে হাঁটতে চলে গেল। বেশ ভালো ভিড় জমে গিয়েছিল কুঠিবাড়ির সামনের বাগানটায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই পাখার দড়ি ঠিক করার কথাটা চাউর হতেই ভিড়টা যেন ভোজবাজির মতো উড়ে গেল। যা বাবা, ব্যাপারটা কি হলো? ডিরেক্টর সাহেব অবাক হয়ে গেলেন। কেয়ারটেকার নবীন কানে একটা মোবাইল গুঁজে হন্তদন্ত হয়ে ছুটে এলো। ডিরেক্টর সাহেব অবাক হয়ে গেলেন। এই চঞ্চলপুরে আসার পর থেকে এই নবীনবাবুকে 10 বার ডাকলে তবে একবার পাওয়া যায়। সর্বক্ষণ কানে মোবাইল, অথচ ফোন করলে তাকে পাওয়াই যায় না। অথচ এখন দিব্যি হাজির হয়ে গেল। কি ব্যাপার বলুন তো মশাই, একটা টানা পাখায় দড়ি লাগাতে বলেছি বলে আপনাদের এরকম অবস্থা হচ্ছে কেন? গাঁয়ের মানুষের ভিড় নিমেষে হাওয়া হয়ে গেল, আপনাকে এমনিতে ডেকে ডেকে পাওয়া যায় না, আপনি দিব্যি না ডাকতেই হাজির হয়ে গেলেন, ব্যাপার কি? নবীনবাবু একটা হালকা হাসি দিয়ে বললেন, এ বাড়ির দোতলায় অনেক পুরনো আমলের আসবাব আছে। সাহেবদের আমলের বার্মাটিক কাঠের খাট, ড্রেসিং টেবিল, আলমারি, এতকাল পরেও সব নতুনের মতো ঝকঝকে। ওই ঘুণ কিচ্ছু ধরেনি। যত ইচ্ছে ওই সব ব্যবহার করুন না, কিন্তু এই পাখাটাকে প্লিজ হাত দেবেন না। বলেন কি? ডিরেক্টর সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো, ভূতভূতের ব্যাপার নাকি? নবীনবাবু চারদিকে তাকিয়ে একটু আলতো গলায় বললেন, আসলে অনেক কালের বাড়ি তো, সেই সাহেবী আমলে, মানে সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরে যখন সিপাহীরা গন্ডগোল শুরু করে, তখন অনেক সাহেব এই চঞ্চলপুরে এই কুঠি বাড়িতে লুকিয়েছিল। বুঝতেই পারছেন, এই বাড়ির অনেক ইতিহাস আছে। আর ইতিহাস থাকলে তো একটু ভুতুরে ব্যাপার থাকবেই। আপনি এখানকার যে কোনো আসবাব ব্যবহার করুন না, কোনো অসুবিধা নেই। শুধু ওই পাখাটায় প্লিজ হাত দেবেন না। আর রাতের বেলা ওই বৈঠকখানায় যেন কেউ না থাকে। শোনা যায় আজও নাকি রাতের বেলা ওই বৈঠকখানার ঘরে কিছু অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে। ডিরেক্টর সাহেব হাসতে হাসতে বললেন, আরে জমিয়ে দিলেন তো মশাই। এই চঞ্চলপুরে আসার পর থেকে কেমন যেন ঝিমিয়ে পড়েছিলাম, এইবার মনে হচ্ছে ব্যাপারটা জমে যাবে। গ্রামের আল রাস্তা ধরে ছুটে চলেছে সেই নীলচে শার্ট পরা যুবক। ডিরেক্টর সাহেব, সেই যে প্রথমে যাকে বলেছিলেন ওই টানা পাখার দড়ি সারাবার কথা, সে ছুটতে ছুটতে একেবারে হাজির হলো চঞ্চলপুর বালিকা বিদ্যালয়ে। ও হেডমাস্টার মশাই, ও হেডমাস্টার মশাই। স্কুলে না ঢুকে হেডমাস্টারের ঘরের জানালা দিয়ে মুখ ঢুকিয়ে চিৎকার করতে লাগলো ছেলেটা। আজ স্কুলে তেমন মেয়েরা আসেনি, সবাই নায়িকা দেখতে ছুটেছিল ওই সাহেবদের কুঠি বাড়িতে। হেডমাস্টার মশাই দীনদয়াল বাবুর তেমন কিছু কাজ ছিল না, নিজের ঘরের চেয়ারে হেলান দিয়ে শুয়েছিলেন তিনি। ছেলেটির কথায় ধর্মর করে উঠে বসলেন, জানলার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, আরে কে রে, সুজন নাকি? তা কি হলো হঠাৎ, এত চেঁচামেচি করছিস কেন? গিয়েছিলি তো সিনেমার শুটিং দেখতে, তা চলে এলি যে বড়, তাড়িয়ে দিল নাকি? সুজন বড় বড় চোখ করে জানলার গড়ার ধরে ঝুলে পড়ে বলল, হেডমাস্টার মশাই, আপনি একবার চলুন না, কেন সর্বনাশ হতে চলেছে।
হেডমাস্টার মশাই অত্যন্ত বিরক্তির সাথে উঠে দাঁড়িয়ে জানলার কাছে এসে বললেন, কি এমন সাত সকালে সব বোনাস বলে চেঁচাচ্ছিস? হয়েছেটা কি? অমন বাদুরের মতো ঝুলে না থেকে ভেতরে আয় দেখি, এসে বল ব্যাপারটা কি। সুজন জানালা থেকে নেমে পড়ি কি মরি করে ছুটে এসে বলল, আর কোয়েন না হেডমাস্টার মশাই, সব বুনাস হতে চলেছে। আবারও সব কথা? কি হতে চলেছে না ভেবে হয়েছেটা কি একটু খুলে বল তো দেখি। ওই যে সিনেমাটার দল আইছে না, ওরা পাখার দড়ি বদল করতে চায়। পাখার দড়ি বদল বলতে সুজন কি বলতে চাইল বা বোঝাতে চাইল সেইটা প্রথমটাই বুঝতে পারল না দীনদয়ালবাবু। পাখার দড়ি মানে? সুজন এদিকে খুবই অধৈর্য হয়ে ওঠে। একটা কথা হেডমাস্টার মশাইকে বোঝাতে যদি এত সময় লাগে তাহলে আর সর্বনাশ ঠেকাবেন কোন সময়? সুজন বিরক্ত হয়ে কপালে একটা চাপড় মেরে বলে, আরে কপাল আমার, এখনো বোঝেন নাই সাহেবদের কুঠি বাড়ির টানা পাখা গো। তার দড়ি ঠিক করতে চাইবি সিনেমার লোকগুলা। সিনেমাতে নাকি দেখাবে ওই টানা পাখা টানা হচ্ছে। এতক্ষণে সবটা বুঝতে পারলেন হেডমাস্টার মশাই। তিনি বেশ গম্ভীর হয়ে বললেন, তা তুই কিছু বলিসনি ওই টানা পাখার কথা? ওরে বাবা, না না, আমি কিছু কইতে পারবো নি। আপনি গিয়ে একবার কয়েন না কেন? দীনদয়ালবাবু চুপ করে রইলেন। প্রায় 25 বছর হলো তিনি এই চঞ্চলপুরে মাস্টারি করতে এসেছেন। প্রথমে শুধু শিক্ষক, তারপর এই বছর 5 হলো প্রধান শিক্ষক হয়েছেন। প্রথম এই গ্রামের এই সমস্ত ভয় ভাবনাগুলোকে এক ফুঁয়ে উড়িয়ে দিতেন। প্রথম যেদিন তিনি এই সাহেব কুঠির টানা পাখার গল্প শুনলেন সেদিন তিনি নিজেও এইসব গল্পে বিশ্বাস করতে চাননি। একদিন তো গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে তর্ক করে রাত কাটাতেও চলে গিয়েছিলেন ওই সাহেব কুঠিতে। হ্যাঁ, তারপর যা হলো তা তো আর বলার নয়। এরপর তো আর না বিশ্বাস করে উপায় নেই। থাক রে থাক, কিছু বলার দরকার নেই, ওরা বিশ্বাস করবে না। আপনি কিছু কইবেন না? অবাক হয়ে যায় সুজন। হেডমাস্টার মশাই বলেন, না রে, বলে কি হবে বলতো? ওরা কি কেউ বিশ্বাস করবে? আচ্ছা, আমি কি বিশ্বাস করেছিলাম? নিজের সাথে ওই রকম একটা ঘটনা না ঘটলে কেউ বিশ্বাস করবে না। তার চেয়ে এখন কিছু বলার দরকার নেই, বুঝলি? দেখি না কাল কি হয়। সুজন তাও ঠায় দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো। হেডমাস্টার মশাই বললেন, এই সুজন, যা বাড়ি যা। আজ নয়, আমি কাল ওই ডিরেক্টরের সাথে কথা বলবো। যা, তুই এখন যা। রাত হয়ে এসেছে। সকালে গাঁয়ের মানুষের যে ভিড়টা জমা হয়েছিল, পাখার দড়ি সারাবার কথা শুনেই সেটা অনেকটাই চলে গিয়েছে। সন্ধে নামার পর আর বাকি যারা ছিল তারাও সব চলে গেল। চঞ্চলপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা রিসর্ট আছে, সেখানেই সকলের রাতে থাকার ব্যবস্থা হয়েছে। সব গাড়ি একে একে রওনা হলো সেই দিকে। কাল ভোরবেলায় 2টো শট আছে, তাই ভোরের আগেই আবার এখানে ফিরে আসতে হবে। তাই সকলেই তাড়াহুড়ো করছে রিসোর্টে যাওয়ার জন্য। শুধু ডিরেক্টর সাহেবের যেন কোনো তাড়া নেই। কুঠিবাড়ির সামনের বট গাছটায় হেলান দিয়ে তিনি সিগারেটের টান দিচ্ছেন। কেয়ারটেকার নবীনবাবু এগিয়ে এসে বললেন, কি হলো স্যার, আপনি এখানে এখনো দাঁড়িয়ে যাবেন না? না, ভাবছি আজ এখানেই থেকে যাব। নবীনবাবু আঁতকে উঠলেন। আরে কি মুশকিল, আপনাকে তো বললাম এই জায়গাটা ঠিক সুবিধার নয়, বিশেষত ওই পাখাটা। গাঁয়ের লোক এখানে রাতের পর আর সেভাবে আসে না। একা একা আপনি এই বাড়িতে থাকবেন কি করে বলুন তো? আরে ওসব নিয়ে ভাববেন না নবীনবাবু, আমরা সব ক্রিয়েটিভ মানুষ, একা থাকার অভিজ্ঞতা আমাদের আছে। আপনার ওই পাখাটা না আমাকে বড্ড টানছে। আজ রাতটা ভাবছি ওই পাখার তলাতেই কাটাবো।
নবীনবাবু ভয় পেয়ে আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু ডিরেক্টর সাহেব তাকে থামিয়ে দিলেন। আরে আপনি কিছু চিন্তা করবেন না, কয়েকটা মাত্র ঘন্টা। কাল ভোর হওয়ার আগেই আমার টিমের লোকেরা সবাই চলে আসবে। আর আপনিও না হয় কাল ভোরেই চলে আসুন, একসাথে চা খাওয়া যাবে। তারপর নিজের দলের দিকে তাকিয়ে ডিরেক্টর সাহেব বললেন, এই কে আছিস? বলছি নবীনবাবুকে ওর বাড়িতে ঠিক মতো পৌঁছে দিস। এরপর আর কিছুই বলার থাকতে পারে না। নবীনবাবু চলে এলেন। একের পর এক গাড়ি এক রাশ ধুলো উড়িয়ে মুহূর্তে জায়গাটা ফাঁকা করে দিয়ে চলে গেল। উফ, তার উপর আবার জায়গাটায় ইলেকট্রিসিটি নেই। শুটিংয়ের জন্য জেনারেটর ভাড়া করা হয়েছিল, তাই বলে তো আর সারা রাত ধরে এই জেনারেটর চলতে পারে না। জায়গাটা খুব ফাঁকা, হু হু করে হাওয়া দিচ্ছে। আকাশে মেঘও করেছে একটু, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে, তাই খুব একটা গরম লাগছে না। কিন্তু আলো তো একটা লাগবে। ডিরেক্টর সাহেব হাতের কাছে একটা লম্বা টর্চ রাখলেন আর 3টে মোমবাতি জ্বালিয়ে দিলেন। 3টে মোমবাতি ভয়ে কাঁপতে কাঁপতে যেন আপ্রাণ চেষ্টা করতে লাগলো বৈঠকখানাটা আলোময় করে তুলতে। সেই কাঁপতে থাকা আগুনের শিখাগুলোর দিকে তাকিয়ে ডিরেক্টর সাহেব নিজেই নিজেকে প্রশ্ন করলেন, একটু কি বেশি সাহস দেখানো হয়ে গেল? রাত হয়েছে, দূরে কোথাও যেন শেয়াল ডাকছে। মেঘের আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে। মোমবাতির শিখাগুলো কিছুতেই যেন আর নিজেদের সামলাতে পারছে না। এদের আয়ু যে বেশিক্ষণ নেই তা বেশ বোঝা যাচ্ছে। ডিরেক্টর সাহেব সেই দিকে তাকিয়ে নিজের মনে মনেই বললেন, আলো নিভে গেলে নিভে যাক না, ক্ষতি কি? ভীষণ ঘুম পেয়েছে, সারাদিন প্রচুর কাজের চাপ গেছে। এখন 2 চোখ একেবারে ঘুমে জড়িয়ে আসছে। চোখ বন্ধ করলে মোমবাতি জ্বলে আছে নাকি নিভে গেছে কে দেখতে যাচ্ছে? টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হলো। বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ডিরেক্টর সাহেব আরামে চোখ বুজলেন। ঘুমটা বেশ আসছে। একটু একটু করে মনে হচ্ছে আশপাশের সাথে যোগাযোগটা ছিন্ন হচ্ছে। ঠিক তখনই যেন মনে হলো একটা ক্যাচ ক্যাচ আওয়াজ। আওয়াজটা ভীষণ বিরক্তিকর, কেমন যেন একটা চাপা আর্তনাদের মতো শোনাচ্ছে। ঘুমটা এসে এসেও আসছে না। যতবার ঘুমটা গাঢ় হতে চাইছে ততবার যেন সেই অদ্ভুত ক্যাচ ক্যাচ আওয়াজটা বেড়েই চলেছে। বাপরে বাপ! বেশ কিছুক্ষণ সোফায় মুখ গুঁজে পড়ে থেকে বাধ্য হয়ে এবার ডিরেক্টর সাহেব চোখ খুললেন। মোমবাতির আলোগুলো নিভে গেছে। নিভে যাওয়ারই কথা, সেগুলো এতক্ষণ ধরে যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সেটাই অনেক। চোখ খুলেই এমন কালো অন্ধকারে ঘেরা ঘরটা দেখে ভয় পেয়ে গেলেন ডিরেক্টর সাহেব। তারপর নিজেই নিজেকে ধমকে বললেন, অদ্ভুত তো, রাতে ঘুমোবার সময় ঘর অন্ধকার থাকবে না তো কি আলোয় ঝলমল করবে? মাথার পিছনে যে টর্চটা ছিল সেইটাই হাতে নিলেন ডিরেক্টর সাহেব। কিন্তু সেই অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দটা আসছে কোথা থেকে? ডিরেক্টর সাহেব টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা দেখলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। খানিকটা বিরক্ত হয়ে আবার সোফায় এসে বসলেন ডিরেক্টর সাহেব। কে জানে, কোনো জন্তু ফন্তু ঢুকে এলো নাকি? ডিরেক্টর সাহেব মুখ দিয়ে একটা বিরক্তিসূচক আওয়াজ করে আবার চোখ বুজে ঘুমোবার চেষ্টা করলেন। কিন্তু ঘুমোবেন কি করে? সেই বিরক্তিকর আওয়াজের জন্য তো ঘুমানো সম্ভব হচ্ছে না। হঠাৎ ডিরেক্টর সাহেবের যেন কি একটা খেয়াল হলো। তিনি টর্চটা নিয়ে একবার নিজের মাথার উপরের দিকে দেখলেন। চমকে উঠলেন তিনি। এটাই সন্দেহ করেছিলেন, সেই টানা পাখাটা তার চামড় দুলিয়ে দুলিয়ে এপাশ থেকে ওপাশে যাচ্ছে। এত বড় পাখাটা এমনি এমনি দুলছে, কিন্তু কিন্তু
তা কি করে হয়? বাইরে বেশ জোরে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু তাই বলে এত বড় পাখাটা কারো কোনো সাহায্য ছাড়া এমনি এমনি দুলবে? না না না, এ কি করে সম্ভব? ডিরেক্টর সাহেব সোফায় উঠে বসে রইলেন কিছুক্ষণ। পাখাটার কোনো বিরাম নেই, সে ক্রমাগত এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে দুলেই চলেছে। ক্রমশ যেন তার চলার গতি বাড়ছে। ডিরেক্টর সাহেব এবার উঠে দাঁড়ালেন। এত জোরে পাখাটা এমনি এমনি দুলতে পারে না। তবে কি পাখাটা কেউ টানছে? সকালে দড়িটা তিনি নিজেই দেখেছিলেন। না, ওই রকম একটা দড়ি যদি ক্রমাগত টানা হয় তাহলে তো যে কোনো মুহূর্তেই পাখাটা ছিঁড়ে পড়ে যাবে। আজ সকাল থেকে, মানে ঠিক যখন থেকে তিনি পাখার দড়ি বদল করতে চান এই কথাটা প্রচার হয়েছে, গাঁয়ের লোকজন কেমন একটা অদ্ভুত ব্যবহার করছিল এই পাখাটায়। এই পাখাটায় একটা কিছু তো রহস্য আছেই, আর সেটা তিনি নিজে বেশ ভালোই বুঝতে পেরেছেন। কিন্তু তাই বলে রাতের বেলা কেউ যে এইভাবে তার গায়ের ওপর পাখাটা ফেলে দিয়ে তাকে ভয় দেখাতে চাইছে, এটা তিনি ভাবতে পারেননি। লোকজন বলে গাঁয়ের লোকজন নাকি সরল সাদা সিধে হয়, এই তার নমুনা। ডিরেক্টর সাহেব বেশ রেগেই ঘর থেকে বের হলেন। পাখার দড়ি ঠিক দরজার বাইরেই ঝোলানো ছিল। মোমবাতি নিভে গেছে, চারিদিকে অন্ধকার। ডিরেক্টর সাহেব তার টর্চের আলোটা প্রথমে সেই দড়িটার উপরে ফেললেন। হ্যাঁ, ঠিক যা ভেবেছিলেন তিনি, কেউ একজন দড়িটা টানছে। কিন্তু কে? ডিরেক্টর সাহেব চারদিকে আলো ফেললেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কেউ না থাকলে দড়িটা টানবে কে? তিনি এবার একটু সাহস করে একবার গলা খাঁকারি দিলেন। তারপর গলা খাঁকারি দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে ওখানে? কে এইভাবে পাখা টানছেন? কোনো উত্তর এলো না। তার নিজের গলার আওয়াজটাই ফাঁকা ঘরে ঘুরতে ঘুরতে তাঁর কাছে ফিরে এলো। কিন্তু তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন দড়িটা কেউ টানছে। হঠাৎ টর্চের আলোটা যেন কার উপর পড়ল। ডিরেক্টর সাহেব অবাক হয়ে গেলেন। একটু আগেই তো তিনি এই দিকেই আলোটা ঘুরিয়েছিলেন, কেউ তো ছিল না। কিন্তু এখন তো স্পষ্ট মনে হচ্ছে যে কেউ একজন যেন দড়িটা টানছে। দড়িটা টানার ভঙ্গি বড্ড অদ্ভুত। দুটো হাত পিঠের তলায়, লোকটা শুয়ে আছে মাটিতে, আর দড়িটা টানছে পা দিয়ে। আবার কিরকম অদ্ভুত ভঙ্গি। আর ওই লোকটা এলোই বা কোথা থেকে? এই কে আপনি? কথার উত্তর দিচ্ছেন না কেন? ডিরেক্টর সাহেব এবার চিৎকার করে উঠলেন। লোকটার যেন কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেমন করে পাখাটা টানছিল তেমনই টানতে লাগল। ডিরেক্টর সাহেব এবার আস্তে আস্তে এগিয়ে গেল লোকটার দিকে। ঠিক সেই মুহূর্তেই একটা বাজ পড়ল, ভয়ঙ্কর আওয়াজ। খুব কাছেই বোধহয় বাজটা পড়েছে। সেই আওয়াজে চমকে গিয়ে ডিরেক্টর সাহেবের হাতের টর্চটাও ছিটকে পড়ে গেল বেশ অনেকটা দূরে। একটা হালকা কাঁচ ভাঙার শব্দে ডিরেক্টর সাহেব বুঝতে পারলেন টর্চের ওপরের কাঁচটা ভেঙে গেছে। বাজ পড়ার আওয়াজ থেমে গেছে, তবে বৃষ্টি পড়ছে বেশ ঝমঝম করে। কিন্তু সেই বৃষ্টি পড়ার শব্দকে ছাপিয়েই শোনা যাচ্ছে সেই বিরক্তিকর পাখা টানার কেঁচ কেঁচ শব্দ। ডিরেক্টর সাহেব এবার আরো একবার চিৎকার করে উঠলেন। আপনার কানে কি কথা যাচ্ছে না নাকি? আপনি কে? এত রাতে এখানে কেন এসেছেন? আবার একবার বাজ পড়ল। একটা বিদ্যুতের রেখা ঝলসে উঠল। আওয়াজটা তখনও শোনা যায়নি। ডিরেক্টর সাহেব এবার সেই বিদ্যুতের রেখায় স্পষ্ট দেখলেন একটা কঙ্কাল ওইভাবেই শুয়ে শুয়ে পাখা টানছে। এবারে বাজ পড়ার আওয়াজটা যেন আরো ভয়ঙ্কর, একেবারে পিড়ে চমকে দেওয়ার মতো। ডিরেক্টর সাহেব
ভয় পিছিয়ে এলেন। আবার সেই বিরক্তিকর একঘেয়ে কেঁচ কেঁচ আওয়াজ। এবার সত্যিই বেশ ভয় ভয় করছে তাঁর। বিদ্যুতের আলোয় তিনি যা দেখলেন তা কি ঠিক দেখলেন, নাকি তার মনের ভুল? এখানে আর দাঁড়িয়ে থাকতে সাহস হলো না ডিরেক্টর সাহেবের। তিনি আবার বৈঠকখানায় ফিরে এলেন আস্তে আস্তে। কিন্তু এখানে যেন আরো একটা কি শব্দ কানে আসছে। হ্যাঁ, আরো একটা শব্দ। সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দের সাথে একটা টিপ টিপ শব্দ। আচ্ছা, বৃষ্টির জল পড়ছে নাকি কোনো দিক দিয়ে? কিন্তু তা কি করে হতে পারে? দোতলা বাড়ি, ছাদ ফুটো হয়ে এত দূর কি করে জল পড়তে পারে? টর্চটা ভেঙে গেছে। ডিরেক্টর সাহেব বাধ্য হয়ে আবার সেই মোমবাতিগুলোই জ্বালাতে চেষ্টা করলেন। তীব্র হাওয়ার সাথে লড়াই করতে করতে আবার মোমবাতিগুলো জ্বলে উঠল। আর সেই আলোতেই ডিরেক্টর সাহেব দেখতে পেলেন ওপরের সেই পাখা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। তিনি আর এখানে দাঁড়াতে পারলেন না। হুড়মুড় করে বেরিয়ে এলেন কুঠি বাড়ি থেকে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। কোন দিকে যে দৌড়ে পালাবেন কিছুই যেন ঠিক বুঝতে পারলেন না। কানে আসছে শুধু দড়ি টানার কেঁচ কেঁচ শব্দ আর পাখা দিয়ে রক্ত পড়ার টিপ টিপ শব্দ। বাইরের খালি জমিটা পেরিয়ে কিছু দূর এগোলেই লোহার গেট। ডিরেক্টর সাহেব কোনো দিকে না তাকিয়ে লোহার গেটের দিকেই দৌড় দিলেন। কে যেন আসছে ওই দিক থেকে ছাতা মাথায় দিয়ে। ডিরেক্টর সাহেব আর নিজেকে সামলাতে পারলেন না। এগিয়ে আসা লোকটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলেন। এখন কেমন আছেন? একটু সুস্থ বোধ করছেন কি? ডিরেক্টর সাহেব উঠে বসেছেন। মাথাটা একটু ঘুরছে মনে হচ্ছে, তবু অনেকটাই ভালো। চারদিকটা তাকিয়ে দেখলেন, না, জায়গাটা তার চেনা চেনা মনে হলো না। সামনে একজন প্রৌঢ় ভদ্রলোক। ডিরেক্টর সাহেব প্রথমটাই কিছু বলতে পারলেন না, শুধু হাঁ করে চেয়ে রইলেন দীনদয়াল বাবুর দিকে। দীনদয়াল বাবু সেটা নিজে থেকেই বুঝতে পেরে বললেন, নমস্কার, আমার নাম দীনদয়াল সান্যাল। এই চঞ্চলপুর বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার। কাল আমি রাতের বেলায় ওই কুটি বাড়ি থেকে এখানে আমার বাড়িতে নিয়ে আসি আপনাকে। ভাগ্যিস ওই সুজনকে নিয়ে গিয়েছিলাম জোর করে। ওর স্কুটারটা থাকায় সুবিধাই হয়েছে, বুঝলে? না হলে এই ঝড় জলের রাত্রে ওই কুটি বাড়ি থেকে আপনাকে ওই রকম অজ্ঞান অবস্থায় নিয়ে আসা ভীষণ কঠিন ছিল। ডিরেক্টর সাহেব এই কথা শোনার পর একটু জোর করেই হাসার চেষ্টা করলেন। আমার নাম মৈনাক চক্রবর্তী। এখানে আসলে একটা ফিল্ম ডিরেক্ট করতে এসেছিলাম। কাল বোধহয় একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছিলাম। নিজেও বিপদে পড়লাম, আবার আপনাদেরকেও বিপদে ফেললাম। কথাগুলো বলেই ডিরেক্টর সাহেব চারিদিকে তাকালেন। ভোর হয়ে গেছে অনেকক্ষণ, এখন বেশ সকাল। ইস, তার টিমের লোকজন নিশ্চয়ই চলে এসেছে, আর তাকে দেখতে না পেয়ে কি যে ভাবছে কে জানে। ছি 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 ছি। আপনাকে কে না চেনে। আপনি কিছু চিন্তা করবেন না। সুজন গিয়ে আপনার দলের লোকেদের সব বুঝিয়ে এসেছে। আপনি একটু সুস্থ হলেই ওরা গাড়ি পাঠাবে। কাল যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, এই জন্যেই কি তবে কাল সকালে যখন দড়ি সারাবার কথা বললাম তখন সবাই এত ভয় পেয়েছিল? হেডমাস্টার মশাই একটু মুচকি হাসলেন। আসলে কি জানেন তো, এই সমস্ত গ্রামাঞ্চলের নিজস্ব কিছু নিয়ম আছে। সেইগুলো কখনো ভুল আবার কখনো ঠিক। এইগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করতে যাবেন না মশাই। সব কিছু আমাদের শহরের বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না।
আমারও যখন কম বয়স ছিল তখন এইসব জিনিসকে ভাবতাম মানুষের চোখের ভুল বা মনের ভুল। একদিন আমিও আপনারই মতো সাহস দেখাতে রাতের বেলায় একা গিয়েছিলাম ওই কুঠি বাড়িতে। হ্যাঁ, আর তারপর যা অভিজ্ঞতা হয়েছিল সে তো আর আপনাকে নতুন করে কিছু বলতে হবে নিকো। আচ্ছা, কাল রাতে যাকে দেখলাম সে কে বলুন তো? আপনি কি জানেন নাকি তার কথা? হ্যাঁ, জানি জানি, এই গাঁয়ে সকলেই তাকে চেনে। এই যে চঞ্চলপুর গ্রামটা এখনো হেসে খেলে বেঁচে আছে, সে তো ওর জন্যেই, না হলে পুরো গ্রামটা একেবারে মাঠ হয়ে যেত। যদি কিছু মনে না করেন। আমি জানি মৈনাক বাবু, তার গল্প শোনার জন্য মনটা ছটফট করছে আপনার। বলবো বলবো আপনাকে সবটাই আমি খুলে বলবো, তবে এখন নয়। আমারও তো স্কুল আছে, আপনারও এখন কাজ আছে অনেক। আমরা বরং সন্ধ্যের সময় দেখা করি। আমার কোয়ার্টারে চলে আসবেন ক্ষণ, দুজনে মিলে সারা রাত ধরে গল্প করবো। তবে মৈনাক বাবু, আবার কিন্তু ওই কুঠি বাড়িতে থাকার কথা চিন্তাও করবেন না। ডিরেক্টর সাহেব এবার হাসলেন আলতো করে। ঠিক আছে, আমি তবে সন্ধ্যের সময় চলে আসব। এই জায়গাটা ডিরেক্টর সাহেব আবার একটু থমকালেন। দীনদয়াল বাবু হেসে বললেন, নতুন জায়গা, আপনাকে বললেই কি আর চিনে আসতে পারবেন? ও আমি বরং সুজনকে বলে দেব, ও আপনাকে নিয়ে চলে আসবে। বেশ, তাই হবে। কেয়ারটেকার নবীন বেশ হম্বিতম্বি করে গাড়ি নিয়ে ততক্ষণে চলে এসেছে। আপনি যে কি করেন না, আপনাকে এতবার করে বললাম। গড়গড় করে আরও না জানি কত কথাই নবীনবাবু বলতে যাচ্ছিলেন। ডিরেক্টর সাহেব হাতের ইশারায় তাকে থামিয়ে বললেন, জানি অনেক অভিযোগ আছে, আমিও বুঝেছি একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছি। এখন আর প্লিজ বেশি বকাবকি করো না। শরীরটাও খুব একটা সুবিধার লাগছে না। কয়েকদিনের জন্য জায়গাটা বুক করেছিলাম। এভাবে বসে বসে সময় নষ্ট করলে তো আর চলবে না, তাই কয়েকটা শ্যুট করেই এখানে চলে আসব। হেডমাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে ডিরেক্টর সাহেব বললেন, আপনার কোনো আপত্তি নেই তো? না না না, একেবারেই না। আমি বরং সুজনের কাছে কোয়ার্টারে চাবি রেখে দিচ্ছি। আপনার যখন মনে হবে চলে আসবেন। তবে একটা কথা ভাই, যদি সন্ধ্যের পর আসেন তবে কিন্তু সোজা কুঠি বাড়ির গেট থেকে বেরিয়ে স্কুটারে উঠে বসবেন। আপনার হয়তো মনে হতে পারে কেউ আপনাকে ডাকছে, পিছন ফিরে তাকাবেন না কিন্তু। এই কথা শুনে ডিরেক্টর সাহেব কেমন যেন থতমত খেয়ে গেলেন। তাঁর সেই অবস্থা দেখে দীনদয়ালবাবু বললেন, আরে না না না, একদম ভয় পাবেন না তো, সুজন থাকবে তো। তবে ওই আর কি, গেট থেকে বার হওয়ার পর আর পিছন ফিরে তাকাবেন, বুঝলেন? শরীরে একটা অস্বস্তি রয়েই গেছে ডিরেক্টর সাহেবের। এমনিতে তিনি ভীষণ কাজ পাগল মানুষ। সকাল থেকে রাত অবধি নাওয়া খাওয়া ভুলে কাজ করতে থাকেন। তবে ঘুমের সময় ঘুমটা ঠিকমতো না হলেই তার শরীরটা কেমন যেন আনচান করে, কিছুতেই যেন কাজে মন বসতে চায় না। তার উপর কুঠি বাড়িতে ফিরে আসার পর থেকেই বারবার তাঁর সেই কালকের রাতের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি যত চেষ্টা করছেন কাজের মধ্যে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিতে, তত যেন বারবার মনে হচ্ছে কে ওই পাখাটা টানছে, আর যত টানছে তত যেন পাখাটা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। ডিরেক্টর সাহেবের টিমের লোকেরা সবাই কম বেশি শুনেছে কালকের গল্প, তাই সন্ধে হতে না হতেই যেন আজ প্যাকআপের তাড়া পড়ে গেল। ডিরেক্টর সাহেবের নিজেরও মন মেজাজ ভালো নেই, তাই তিনিও আর কাউকে সেরকম বকাবকি করলেন না। আবার আগের দিনের মতো দাঁড়িয়ে থাকা গাড়িগুলো হুসহুস করে বেরিয়ে গেল। হেডমাস্টার মশাই বলে রেখেছিলেন সুজনকে। সবাই চলে যেতেই সুজন এগিয়ে এলো। হাইন সাহেব, আপনি যাবেন তো হেডমাস্টারের ঘর? ডিরেক্টর সাহেব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ঘাড় নাড়লেন।
সুজন তার স্কুটারে অনেক চেষ্টা করে দুবার পা দিয়ে চাপ দিয়ে দিয়ে স্টার্ট তুলেছে। ডিরেক্টর সাহেব আরেকবার ফিরে তাকালেন সেই কুঠি বাড়ির দিকে। ওই দিকে আর তাকায়েন না সাহেব, সাঁঝের ছায়া পড়ে গেছে। সত্যি সন্ধ্যের একটা হালকা ছায়া পড়েছে কুঠি বাড়ির গায়ে। আগের দিন যা কাণ্ড হলো, তারপর আর ডিরেক্টর সাহেবের সাহস নেই যে এদের কথা না শোনার। তাছাড়া আজ শরীরটাও তেমন ভালো লাগছে না। তিনি কুঠি বাড়ির দিক থেকে মুখ ফিরিয়ে আবার বসতে গেলেন স্কুটারে। ঠিক তখনই মনে হলো আবার কেঁচ কেঁচ শব্দ, ঠিক আগের দিনের মতো বিরক্তিকর, একঘেয়ে। সুজনও সেই আওয়াজটা শুনেছিল কিনা কে জানে। আরে সইলান সাহেব, আবার খাড়ালেন কেন? রীতিমতো ধমকের সুরে বলল সুজন। কিন্তু ডিরেক্টর সাহেব যেন আর ঘাড় ঘোরাতেই পারছেন না। সুজন সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সরিয়ে ডিরেক্টর সাহেবের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, চলেন সাহেব, এখান থেকে চলেন। ওই আওয়াজটা? ডিরেক্টর সাহেব কেমন যেন ঘোরের মধ্যে বলতে বলতে আবার সেই বৈঠকখানার দিকে এগিয়ে গেল। আরে করেন কি সাহেব, করেন কি? চিৎকার করে ওঠে সুজন। ডিরেক্টর সাহেবের কানে যেন আর কোনো কথাই ঢুকছে না। তিনি আবার এগিয়ে যাচ্ছেন বৈঠকখানার দিকে। সুজন বার কয়েক ডেকে রণে ভঙ্গ দিল। ডিরেক্টর সাহেব ততক্ষণে প্রায় পৌঁছে গেছেন বৈঠকখানার দিকে। সুজন আর দাঁড়ালো না। তার স্কুটারের ঘ্যার ঘ্যার আওয়াজ একটু বাদেই মিলিয়ে গেল। কুঠিবাড়ির চারদিকে এখন শুধুই সেই পাখা টানার কেঁচ কেঁচ আওয়াজ। ও হেডমাস্টার মশাই, হেডমাস্টার মশাই, সর্বনাশ হয়ে গেল। দূর থেকে সুজনের স্কুটারের আওয়াজ ছাপিয়ে সুজনের ডাক শোনা গেল। আজ হঠাৎ কিছু দরকারি কাজ পড়ে যাওয়ায় হেডমাস্টার মশাইয়ের বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল। তিনি ভেবেছিলেন বোধহয় ডিরেক্টর সাহেব এতক্ষণে এসেই গেছেন। অবশ্যই অসুবিধে কিছুই নেই। সুজনের কাছে তিনি কোয়ার্টারের আর একটা চাবি দিয়ে রেখেছেন, চা করে দিতেও বলে রেখেছেন। তবে তিনি বাড়ি ফিরে দেখলেন কেউই আসেনি। নিশ্চিন্ত মনে হেডমাস্টার মশাই দরজার তালা খুলতে যাবেন, এমন সময় সুজনের চিৎকার। বয়স যত বাড়ছে মস্তিষ্কের সমস্ত কথা বা কাজ বোধহয় একটু দেরিতেই পৌঁছয়। না হলে সুজনের এরকম প্রাণঘাতী চিৎকার শুনেই তার বুঝে যাওয়া উচিত ছিল কি ঘটেছে ঘটনাটা। সে কথা না বুঝেই তিনি জিজ্ঞাসা করলেন, আবার সেই এক কথা? আরে বলেছি না, এইরকম কথায় কথায় সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বলবি না। কি হয়েছে কি? হ্যাঁ, পরিষ্কার করে বল। ওই সিনেমার সাহেব আবার গেছেন বৈঠকখানায়। হেডমাস্টার মশাই কিছুটা সময় নিলেন, তারপর রীতিমতো চিৎকার করে উঠলেন, সে কি রে, কি কাণ্ড! তুই আটকালি না হারামজাদা? হ্যাঁ, কাল একটা অনর্থ হতে হতে বেঁচেছিল, আজ না জানি কি হবে কে জানে। আমি কইলাম তো। সুজনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই হেডমাস্টার মশাই স্কুটারে সুজনের পিছনে এসে বসে বললেন, এই চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আবার ওই সাজের বেলায় যাইতে হইব? সুজনের দোনামোনা দেখে হেডমাস্টার মশাই আবার রেগে উঠলেন। এক থাবড়া মারবো বলছি, চল হারামজাদা। কুঠিবাড়ির গেটের সামনে যখন সুজনের স্কুটারটা এসে পৌঁছালো, তখন বেশ ভালো অন্ধকার হয়ে গেছে। কোনো শব্দ নেই কোথাও। আজ বোধহয় ঝিঁঝি পোকাগুলো ডাকতে ভুলে গেছে। আমি এখানে খাড়ায় রইল, আপনি ভেতরে যান। এই হারামজাদা, আমি ওনাকে একা এখানে আনবো কি করে? হ্যাঁ, চল চল। হেডমাস্টার মশাই অনেক ধমক দিলেন, কিন্তু সুজনকে আর নড়ানো গেল না। বাধ্য হয়ে হেডমাস্টার মশাই একাই গেলেন বৈঠকখানায়। অন্ধকারে কিছুই প্রায় বোঝা যাচ্ছে না। পাখাটা অবশ্য শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। হেডমাস্টার মশাই তার কাঁধের ঝোলাটা হাতড়ালেন। গাঁগঞ্জে প্রায় লোডশেডিং হয় বলে একটা লাল পেন্সিল টর্চ সঙ্গে রাখেন সবসময়। সেটাই অন্ধকার দূর করা না গেলেও
অল্প অল্প আলো আঁধারিতে একটু আধটু বোঝা যায়। পাখার নিচে সোফায় কেউ নেই, শুধু চাপ চাপ রক্ত পড়ে আছে। বাইরে মনে হলো সুজনের চিৎকার শোনা যাচ্ছে। হেডমাস্টার মশাই দৌড়ে বাইরে এলেন। আগে অন্ধকারের জন্য বোধহয় দেখা যায়নি। কুঠিবাড়ি থেকে একটু দূরেই ডিরেক্টর সাহেব পড়ে আছেন মুখ থুবড়ে, জামার পিঠের দিকটা রক্তে ভেজা। আপনাকে তো বলেছিলাম মৈনাক বাবু, সন্ধ্যের পর আর কুঠি বাড়িতে যাবেন না। তাও কেন গেলেন আপনি? বুঝতে পারলাম না, ওই ক্যাচ ক্যাচ শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই কেমন যেন মনে হলো আমি যেন নিজে থেকেই চলে গেলাম। না, ঠিক নিজে থেকে যাইনি, মনে হলো কে যেন আমাকে টেনে নিয়ে গেল। এখন গভীর রাত, প্রায় 2-3 ঘন্টা অজ্ঞান থাকার পর একটু আগেই জ্ঞান ফিরেছে ডিরেক্টর সাহেবের। সুজন চলে গেছে বাড়িতে। হেডমাস্টার মশাই এতক্ষণ উদ্বিগ্ন মুখেই বসেছিলেন। একটু আগে মৈনাকবাবু চোখ মেলতেই বোধহয় নিজেকে সামলাতে না পেরে একেবারে হেডমাস্টারি কায়দায় প্রায় ধমকে উঠলেন দীনদয়ালবাবু। ডিরেক্টর সাহেব নিজেও বেশ লজ্জিত হলেন। আপনি বিশ্বাস করুন, আমি নিজে থেকে যাইনি, কিন্তু আওয়াজটা শোনার পর থেকেই কেমন যেন মনে হতে লাগলো। তা আজকে কি দেখলেন? আমি যেন সম্মোহিতের মতো চলে গেলাম বৈঠকখানার ঘরে, আর তারপর বসে পড়লাম। কোনো দিকে যাওয়ার ক্ষমতা নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। এক সুরে পাখাটা ক্রমাগত ক্যাচ ক্যাচ শব্দ করে নড়ে চলেছে, আর তার ঠিক একটু পরেই পাখা থেকে রক্ত ঝরতে লাগলো। সে কি ভয়ঙ্কর ব্যাপার! আমার গা মাথা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আমি পালিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। কে যেন একটা অদৃশ্য দড়ি দিয়ে আমায় বেঁধে রেখেছিল। কিছুক্ষণ পর মনে হলো দরজা দিয়ে যেন একটা কঙ্কাল, মানে ঠিক কঙ্কাল নয়, কঙ্কালের ওপর যেন কি একটা পাতলা কালো চামড়া চড়িয়ে রেখেছে। প্রায় অর্ধনগ্ন সেই শরীর। সে একটু একটু করে এগিয়ে আসছে। আমি ভয়ে পালাতে চাইলাম, কিন্তু তার আগেই সে একেবারে আমার সামনে দাঁড়িয়ে পড়ল। মনে হলো দুটো হাত যেন অঞ্জলির মতো করে আমার মাথার উপর ধরেছে, আর সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। শেষ মুহূর্তে অনেক কষ্টে যেন আমার গলা দিয়ে একটা আওয়াজ বের হলো। আমি চিৎকার করে বেরিয়ে পড়লাম। বিশ্বাস করুন, যখন বেরিয়ে আসছি তখন যেন রীতিমতো ধাক্কা লাগলো লোকটার সঙ্গে। আমার গায়ের জামায় রক্ত লেগেছিল। আচ্ছা, লোকটা কি সত্যি ভূত? কিন্তু এটা কি রকম ভূত? কোনো কিছুকে যে একবারের জন্য আমি ইলিউশন বলে ভাবতে পারছি না। এত স্পষ্ট ভূত হয়? আপনি হয়তো ঠিকই বলেছেন মৈনাক বাবু। হেডমাস্টার মশাই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এক অদ্ভুত ভূত। ভূতকে আমরা অতীত হিসেবেই তো জানি, মৃত হিসেবে জানি, কিন্তু চঞ্চলপুরের কুঠি বাড়ির এই ভূত ভীষণ জীবন্ত। বহুকাল আগে পুরোপুরি শেষ হয়ে গেলেও যেন আজও সে বেঁচে আছে। ডিরেক্টর সাহেবের কাছে হেডমাস্টার মশাইয়ের সব কথাগুলোই যেন ধাঁধার মতো শোনালো। আপনি কি বললেন দীনদয়াল বাবু? কিছুই তো বুঝতে পারলাম না। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, আমাকে সব কথা খুলে বলবেন। প্লিজ দীনদয়াল বাবু, আর দেরি করবেন না। আমি এই না বোঝার যন্ত্রণা আর নিতে পারছি না। প্লিজ আপনি আমাকে সবটা খুলে বলুন। আরেকটা চাপা দীর্ঘশ্বাসকে মুক্ত করে দীনদয়ালবাবু বলতে শুরু করলেন। আপনি যাকে দেখেছেন তার নাম মানিক। এই চঞ্চলপুরেরই বাসিন্দা ছিল এককালে। তবে সেকালের চঞ্চলপুরের মানুষ বোধহয় লোকটাকে একেবারেই চিনত না। সমাজের সবচেয়ে নিচু ঘৃণ্য জাতের লোক ছিল মানিক।
মানিক হলো সেই যুগের লোক যে যুগে এইরকম অস্পৃশ্য জাতের মানুষদের ছায়া মারালেও লোকের জাত যেত। জীবন নগণ্য, জীবনের চাহিদাও নগণ্য, কিন্তু সেই নগণ্য চাহিদাটুকু পূর্ণ করতেও যে সামান্য অর্থের প্রয়োজন হয় সেইটুকুও মানিকের ছিল না। কোনো ভদ্রস্থ কাজ জোটাবার ক্ষমতা নেই, যোগ্যতাও নেই। শেষমেশ কাজ অবশ্য একটা জুটল, পাংখা পুলারের কাজ। মানে ওই লম্বা টানা পাখাটা টানতে হবে। ইংরেজরা তখন সবে এসেছে এই দেশে। এই দেশ তখন তাদের কাছে সোনার ভান্ডার, কাঁচা মালের অফুরন্ত যোগান। যেদিকে চাও সেখান থেকে যত ইচ্ছে লুটে পুটে না। সেই অতুল ধনসম্পদের টানে ঝাঁকে ঝাঁকে সাহেবরা আসতে থাকলো এই দেশে। কিন্তু এদেশের আবহাওয়া নিয়ে ব্যতিব্যস্ত তারা। একে তো ব্যবসা গরু, তার উপর মশা, সেই জন্যেই দরকার পড়লো এই পাখার। আমি যে সময়ের কথা বলছি তখন এই দেশে ইলেকট্রিকের পাখা আসেনি। অতএব সাহেবদের ভরসা তখন এই মানিকদের মতো লোকরা। সমাজ লোকগুলোকে প্রায় এক ঘরে করে রেখেছে। খাবার জল তো দূরের কথা, শ্বাস নিতে গেলেও হয়তো উঁচু জাতের অনুমতি নিতে হতো। সাহেবরা বেশ মজা পেয়ে গেল। অতি সামান্যর থেকেও সামান্য পারিশ্রমিক দিয়ে ইচ্ছে মতো খাটিয়ে নেওয়া যায়। আর এদেশের লোকগুলো তেমন বোকা, শুধুমাত্র পেটের জ্বালায় একটু দূর হলেই ভাবে অনেক কিছু পেয়ে গেছে। তা সে যাই হোক, মানিক পাংখা পুলারের কাজ জুটিয়ে ফেলল। কাজটা মনে হয় খুব সহজ, কোথাও যাওয়া নেই, ঘাম ঝরানো নেই, মোট বওয়া নেই, শুধু বসে বসে পাখা টানা। এ আর এমন কি কঠিন কাজ? মানিকও হয়তো এমনটাই ভেবে এক কথায় রাজি হয়ে গিয়েছিল। কিন্তু ঘটনাটা হলো, ব্যাপারটা মোটেই এত সহজ নয়। 7 দিন টানা কাজ করতে হবে, তারপর 7 দিন ছুটি। তখন বদলি হিসেবে আসবে অন্য কোনো পাংখা পুলার। টানা কাজ মানে বুঝেছেন তো? টানা কাজ। এই যে মাথার ওপর পাখাটা অবিরাম না থেমে ঘুরে চলেছে, ঠিক এই রকম কাজ করতে হবে। স্নান খাওয়া তো দূরের কথা, প্রকৃতির ডাকেও কোথাও যাওয়ার উপায় নেই। তার উপর এই কুঠি বাড়ির ওই বৈঠকখানা ছিল সাহেবদের আলোচনার জায়গা। সারা দেশে তখন একটু একটু করে জ্বলে উঠছে সিপাহী বিদ্রোহের আগুন। এই জায়গাটা ব্যারাকপুরের সিপাহী ঘাঁটির দিক থেকে অনেকটাই দূরে। তাই সাহেবরাই কুঠি বাড়িকেই তাদের আলোচনার গোপন ঘাঁটি বানিয়েছিল। ওই বৈঠকখানায় সর্বক্ষণ লোক, আর তাদের আরামে রাখতে মানিককেও ওই পাখা সারাক্ষণ টেনে যেতে হচ্ছে। দুর্বল শরীর, একা একা এভাবে বসে বসে পাখা টানতে টানতে মাঝে মাঝে ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়ে মানিক। সাহেবদের হয়তো তখন এমনিতেই সিপাহী বিদ্রোহ সামলাতে না পেরে মাথা গরম আছে। এই অবস্থায় পাখা থেমে যেতেই আগুনে ঘি পড়ল। অমনি বাইরে এসে ইচ্ছে মতো কিল, চড়, ঘুষি, মনের যত রাগ, ক্ষোভ ইত্যাদি ছিল মানিককে পিটিয়ে সেটা উসুল করে নাও। শুধু তাই নয়, মানিকের চারদিকে চিনি ছড়িয়ে রাখতো সাহেবরা। সেই চিনি খেতে পিঁপড়ে আসবে, আর পিঁপড়ে এসে কামড়ে দেবে মানিককে। বেচারা হাত দিয়ে যে পিঁপড়ে সরাবে সেই উপায়ও তো নেই। তাই ইচ্ছে মতো পিঁপড়ে কামড়াবে, আর সে যন্ত্রণায় ঘুমও আসবে না মানিকের। আবার অনেক সময় শুধু হাত দিয়ে টানলেও চলবে না, 2টো পাখা টানতে হতো বেশি লোক এলে। কিন্তু পাংখা পুলার একজনই, একজন 2টো দড়ি টানবে কি করে? ওই ভারী দড়ি টানতে তো 2টো হাত লাগেই। সুতরাং শুয়ে পড়ো, একটা দড়ি হাতের সাথে বাঁধা আর একটা পায়ের সাথে। পা দিয়েও দড়ি টানো, হাত দিয়েও দড়ি টানো, অনেকটা ওই সিট আপের ভঙ্গিতে। আপনি বোধহয় নিজেও দেখেছেন ওইভাবে মানিককে পাখা টানতে।
কি তাই তো? হেডমাস্টার মশাইয়ের কথা শুনতে শুনতে মনে হয় যেন কোথায় হারিয়ে গিয়েছিল ডিরেক্টর সাহেব। সেইখান থেকে ফিরে আসতে একটু সময় লাগলো। সঙ্গে সঙ্গে কথা বলতে পারলেন না তিনি। গলাটা যেন আটকে গেল। হ্যাঁ, দেখেছিলাম কালকে, তবে বুঝতে পারিনি এভাবে এত কষ্ট করে কেন দড়ি টানছে। সারা দিন সারা রাত এই এক কাজ। সন্ধ্যের পর বৈঠকখানার কাজ শেষ হলে কিছুক্ষণের ছুটি, তারপর আবার সারা রাত ওপরের শোয়ার ঘরের বাইরে ডিউটি। সাহেব মেমের ঘুমের যেন ব্যাঘাত না হয়, তাতে তুমি পিঁপড়ের কামড় খাও না যত খুশি। এইভাবেই দিন চলছিল। গল্পটা শুরু হলো তারপরে। ব্যারাকপুরের সিপাহীরা কোনোভাবে জানতে পেরেছিল এই কুঠি বাড়িতে একটা বিশেষ দিনে সারা ভারতবর্ষের সব বড় বড় সাহেবরা এসে জড়ো হবে, ওই কিছু একটা পরিকল্পনা করার জন্য। সেই দিন যদি অতর্কিতে হামলা করা যায়, তবে একসাথে অনেকজন হোমরা চোমরা সাহেবকে খতম করা যাবে। মানে যাকে বলে ইংরেজদের মুখের উপর একটা কোষে থাপ্পড় মারা যাবে। কিন্তু ঠিক কোন দিন যে সকলে জড়ো হবে সেই দিনটা কারোর জানা ছিল না। এই জন্য বিদ্রোহী সৈনিকদের দরকার ছিল এমন একজনের যে সাহেবদের খুব কাছে থাকে, অথচ সাহেবদের কেউ নয়। শেষ পর্যন্ত পাওয়া গেল আমাদের মানিককে। প্রায় 24 ঘন্টা সে সাহেবদের ঘরের বাইরে থাকার সুযোগ পায়। চঞ্চলপুরের এই কুঠি বাড়ি তখন বলা যায় ইংরেজদের হেডকোয়ার্টার। এমন কোনো জিনিস নেই যে এখানে আলোচনা হয় না। তাই মানিক চাক আর না চাক, বুঝুক আর না বুঝুক, বহু গোপনীয় দরকারি কথা তার কানে এসেই যায়। মানিক ছুটি পেত 7 দিন পরে পরে। তখন তার জায়গায় আসতো অন্য কোনো পাংখা পুলার। রাতের অন্ধকারে ক্লান্ত ও দুর্বল শরীরটা কোনো মতে টানতে টানতে নিয়ে চঞ্চলপুরের একেবারে শেষ প্রান্তে নিজের ডেরায় ফিরত মানিক। সকালবেলায় তো প্রকাশ্য রাস্তায় চলার অধিকার নেই তার। কখন কে তার ছায়া মারিয়ে দেয়, কখন কে তার মুখ দেখে ফেলে, এই চিন্তা। তাই সে যাই হোক, রাতের অন্ধকারে মানিক টলতে টলতে হাঁটছে। এমন সময় দুজন সৈনিক তাকে এসে চেপে ধরল। মানিক জানে যে সে অস্পৃশ্য। তার গায়ে আজ পর্যন্ত যে বা যারাই হাত দিয়েছে তাদের হাতেই মার খেয়েছে মানিক। শুধুমাত্র মারধর করার জন্যই তো তার গায়ে হাত দেওয়া হয়েছে। তাই সৈনিকরা তাকে যখন চেপে ধরে তাদের ডেরায় নিয়ে যাচ্ছিল, তখন তো বেচারা ভয়েই শেষ। হাউমাউ করে চিৎকার করে কেঁদে ওঠে। আমি কিছু করি নাই গো বাবুরা, বিশ্বাস করেন বাবুরা, আমি কিছু করি নাই গো বাবুরা। সৈনিক রামলাল মুখ চেপে ধরে মানিকের। এই চুপ, একেবারে কোনো কথা নয়। একটা কথা মুখ থেকে বের হলে কিন্তু পেট ফাঁসিয়ে দেব। দুজন সৈনিক মানিকের মুখ বেঁধে প্রায় চ্যাংদোলা করে নিয়ে গেল তাদের গোপন ডেরায়। এরকম ভাবে নিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো উপায়ও ছিল না। বেচারা না বুঝে এমন চেঁচামেচি করছিল যে সৈনিকরা বিপদে পড়ে যেত। ডেরায় নিয়ে গিয়ে তাকে যখন ফেলা হলো, সে তখন প্রায় আধমরা। এত অমানসিক পরিশ্রম, আর তারপর এরকম একটা আকস্মিক আক্রমণ। বেচারা তো ভয়েই বোধহয় শেষ হয়ে গেছে। মানিকের অবস্থা দেখে বিদ্রোহী সৈনিকদের সর্দার বললেন, আরে একে আগে কেউ কিছু খেতে দে, জল দে। এ কাজ করবে কি রে? এ তো মনে হচ্ছে এক্ষুনি চোখ বুঝবে। খাবার এলো, জল এলো। মানিক একসঙ্গে এতটা ভাত খাওয়া তো দূরের কথা, চোখেও দেখেনি। হাত দিয়ে ভাত খাওয়ার শক্তি নেই তখন। ক্রমাগত দড়ি টেনে টেনে হাতের ছাল চামড়া উঠে গেছে। এদিকে ভাতের থালা সামনে রেখে অপেক্ষা করারও কোনো মানে হয় না। মানিক প্রায় থালার উপর ঝাঁপিয়ে পড়ে জন্তুর মতো শুধু মুখ দিয়ে খেতেই শুরু করে দিল। মাঝে মাঝে আবার মুখ তুলে দেখছে। বিশ্বাস নেই তো,
কে জানে, হয়তো এক্ষুনি মুখের সামনে থেকে ভর্তি ভাতের থালাটাই কেড়ে নেবে কেউ। মানিকের এমন হাতের মতো খাওয়ার ধরন দেখে সৈনিক রামলাল বলে উঠল, সর্দার, কি মনে হচ্ছে এটাকে দিয়ে কাজ হবে? সর্দারের জহুরির চোখ চকচকে চোখে মানিকের খাওয়ার ভঙ্গি দেখতে দেখতেই বলল, একে দিয়েই হবে। তারপর মানিকের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে বলল, কি পারবে তো? এর সাথেই একটা লম্বা টান দিয়ে সে একেবারে নিশ্চিন্ত মনে বশ্যতা স্বীকার করল। সাহেবদের কাছে কাজ আছে জেনে সে যখন হাত জোর করে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল, তখনও সে এক কথায় রাজি হয়ে গেছিল। কাজটা কেমন, সে পারবে কি না, এইসব কথা একেবারেই ভাবেনি। আজও সর্দারের কথায় একেবারে মাথা নেড়ে দিল। এইভাবে সুন্দর করে এক থালা ভাত যখন বেড়ে দিয়েছে, তখন তো বোঝাই যাচ্ছে এরাও খাটিয়ে উসুল করে নেবে ভাতের দাম। তা করুক, কোনো অসুবিধে তো নেই। এমন করে ভাত খেতে দিলে মানিক সব কাজ করতে পারবে। মানিককে অমন করে ঘাড় নাড়তে দেখে আবার হেসে উঠল সর্দার। এই দেখো, আগেই মাথা নেড়ে দিল। আরে কি কাজ করতে হবে সেটা তো আগে শোনো। মানিক হাঁ করে তাকিয়ে থাকে সর্দারের মুখের দিকে। সর্দার নেমে এসে পা ছড়িয়ে বসলো মানিকের সামনে, একেবারে মুখোমুখি। মুখটা বাড়িয়ে একেবারে মানিকের কানের কাছে এনে বলল, বলছি, বৈঠকখানার ঘরে সাহেবদের কি কথা হয় সেসব কানে কিছু আসে তোমার? মানিক এবার ভয় পেয়ে যায়। বোধহয় এতক্ষণে বুঝতে পারে সর্দার কি করাতে চায়। না বাবু, আমি কিছু পারবো নি। সাহেবরা আমায় মেরে ফেলবে বাবু। সর্দার এবার মানিকের চোখের দিকে তাকায়। তা এখন তোমায় মারে না? মানিকের ছাল চামড়া ওঠা হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, এখনো কি বেঁচে আছো নাকি যে নতুন করে মরবে? মানিক বোধ হয় এই প্রথম নিজের দুটো হাতের দিকে চেয়েই রইল কিছুক্ষণ। এর আগে কেউ তার সাথে এভাবে কথা বলেনি, তার নিজের দিকে চেয়ে দেখতে বলেনি। কি যেন একটা হয়ে গেল মুহূর্তেই মানিকের সেই দুর্বল শরীরে। কেমন যেন আচ্ছন্নের মতো বলল, হ্যাঁ, শুনতে পাই, অনেক কথা শুনতে পাই। ওদের বড় গরম লাগে। দরজা বন্ধ করলেই নাকি ব্যবসা গরমে প্রাণ হাঁসফাঁস করে। দরজা খোলা থাকে, দরজার বাইরের পাতলা ভিনভিনে পর্দা হাওয়ায় দুলতে থাকে। আমি সব দেখতে পাই, সব শুনতে পাই। মাদ্রাজ থেকে অনেক নতুন বন্দুক এসেছে জাহাজে করে। সেই সব বন্দুক নাকি শুনছি এই চঞ্চলপুরে নিয়ে আসা হবে। তা তুমি সেই বিষয়ে কিছু শুনেছ? সৈনিক রামলাল কি যেন একটা বলতে যাচ্ছিল। সর্দার তাকে হাতের ইশারায় থামিয়ে দিল। আবার মানিকের দিকে তাকিয়ে বলল, শুনেছ কি? ঘাড় নাড়ল মানিক। কুঠি বাড়ির পেছনে মাটি খোঁড়া হচ্ছে। মাটির নিচে নতুন ঘর করা হবে। সেইখানে সব বন্দুক মজুত করা হবে। হালকা হাসি ভেসে উঠল সর্দারের মুখে। এ খবর সে শুনতে চায় না, বাসি খবর। এ তো অনেকদিন আগেই তার কাছে এসে গেছে। এমনিতেও সাহেবদের বন্দুক তারা ছুঁবে না। ওই বন্দুকের কার্তুজের খোলস গরুর চর্বি দিয়ে বানানো। হ্যাঁ, কুঠি বাড়ির জমায়েত নষ্ট করার পর ওই বন্দুকগুলোও পুড়িয়ে দেবে অবশ্য। সৈনিক রামলাল এই কথাই বোধহয় জানতে চাইছিল। এই খবরটা জানা সর্দারের উদ্দেশ্য ছিল না। সর্দার চায় অন্য খবর, কিন্তু তার আগে তো পরখ করে নিতে হবে মানিকের কান কতটা খাড়া থাকে। বেশ, এই তো, তার মানে তুমি সব কথাই শুনতে পাও।
এবার আমাকে বলো তো, সারা দেশের সাহেবরা কুঠি বাড়িতে কবে জমায়েত করবে? মানিক চুপ করে থাকে। এরকম একটা খবর সে শুনেছে বটে, তবে খুব একটা স্পষ্ট নয়। এমন আধা খেঁচড়া খবর কাউকে দেওয়াটা তো ঠিক নয়। কি হলো জানো না? শুনেছি, তবে ঠিক কবে আসবে জানি নে। বেশ, তবে 7 দিন বাদে যখন আবার কাজে যাবে তখন আমাকে খবরটা এনে দিতে পারবে? মানিক আবার ঘাড় নেড়ে দেয়। জন্ম থেকেই সে এতটাই অস্পৃশ্য আর ঘৃণিত জীবন বেঁচে আসছে যে লোকে তাকে তুমি এ কাজটা করতে পারবে এই কথাটাও জিজ্ঞাসা করে না। কালে ভদ্রে এ কথা কেউ জিজ্ঞাসা করলে তাই সে সজোরে মাথা নেড়ে দেয়, আগে পিছে কিছু না ভেবেই। 7টা দিন দেখতে দেখতে কেটে গেল। সেই 7 দিনের মধ্যেই আরো 2 দিন মানিকের ডেরায় ভাত সবজি চলে এলো। মানিক নিজের বুকের খাঁচাটা মাঝে মাঝে হাত বুলিয়ে দেখে। কয়েকটা হাড় ছাড়া সেখানে কিছুই ছিল না। সেইখানে মনে হচ্ছে যেন কিছু মাংসও গজিয়েছে। মানিক মনে মনে প্রতিজ্ঞা করে, এ ভাতের দাম তো তাকে চোকাতে হবেই। 7 দিন পরে মানিক আবার ফিরে আসে কাজে। কিন্তু এই 7 দিনে মানিক যেন অনেকটাই বদলে গেছে। যে মানিক এক কোনায় বসে খালি ঝিমতো আর দড়ি টানতো, সেই মানিক যেন এখন সারাক্ষণ গুলি গুলি চোখে চেয়ে আছে। নিজের নিতিয়ে পড়া কান দুটোকে যতটা সম্ভব খাড়া করে সব কথা শোনার চেষ্টা করছে। চেষ্টায় কি না হয়। মানিকও শুনতে পেল, আর 2 দিন বাদেই সেই ঘটনা ঘটতে চলেছে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন ইংরেজ কর্তা ব্যক্তি আসতে চলেছে চঞ্চলপুরের কুঠি বাড়িতে, শুধুমাত্র 1 দিনের জন্য। মানিকের মাথায় হাত পড়ে গেল। এই খবর সে দেবে কি করে সর্দারের কাছে? 7 দিনের আগে তো সে ছুটি পাবে না, আর তার আগেই তো সাহেব কর্তারা সব চলে আসবে। ওরা চলে আসার পর কি মানিক খবর দিতে যাবে নাকি? মানিকের মাথায় না হয় বুদ্ধি নেই। কোনো কিছু না ভেবেই সে পটাশ করে মাথা নেড়ে দেয়। কিন্তু সর্দারের তো এটা ভাবা উচিত ছিল যে 7 দিনের আগে মানিক খবরটা দেবে কি করে। মানিক এদিকে ছটফট করতে থাকে। এর মধ্যেই ভাবতে ভাবতে 2-3 বার দড়ি টানতে ভুলে যায়। 2-3 বার লাথি বা পিঠে গরম কয়লার ছ্যাঁকাও খেয়েছে। এইসবে আর মানিক ভয় পায় না। পেট ভরে ভাত খেয়েছে সে, এ দাম তো তাকে চোকাতেই হবে। রাতে সাহেবদের খাওয়া হয়ে গেলে মানিক কিছুক্ষণে ছুটি পায়। সারা দিনে এইটুকু সময় তাকে সব কাজ সারতে হয়, সে বিশ্রাম হোক, খাওয়া হোক কিংবা প্রস্রাব পায়খানা হোক। মানিক ভেবে নিল এইটুকু সময় তার কাছে আছে। এই সময়টা কেউ খুঁজবে না মানিককে। যেভাবেই হোক এই সময়ের মধ্যেই খবরটা দিয়ে আসতে হবে সর্দারকে। কুঠি বাড়ির পেছনের পাঁচিল টপকে মানিক দৌড় দিল। ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে মানিক দৌড়চ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না এলে ওদিকে আবার লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। সাহেবদের ঘুমের ব্যাঘাত হলে আর পিঠের চামড়া আস্ত থাকবে না। আরে মানিক, তুমি? সর্দার অবাক হয়ে যায়। লোকটা যে নিজে চিনে তার ডেরা অবধি আসতে পারবে এটাই বোধহয় ভাবতে পারেনি সর্দার। বাবু, খবর পেয়েছি। সর্দারের চোখ জলজল করে ওঠে। সর্দার কোনো কিছু বলার আগেই মানিক গড়গড় করে বলে ওঠে, আর 2 দিন পরেই আসছে সাহেবরা। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না মানিক। আবার যেমন দৌড়ে এসেছিল তেমনই দৌড়ে চলে গেল। কিন্তু এবার পাঁচিল টপকে কুঠি বাড়িতে ঢুকতে গিয়েই দেখল বিপদ। সামনেই 2 জন বিশাল গোঁফলা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে যায় মানিক। এই সময় তো তাকে সাধারণত কেউ খোঁজে না। সে কি তবে অনেকটা দেরি করে ফেলেছে? না তো, তাও তো মনে হচ্ছে না। অন্যরকম কিছু দেখলে মানিক যেমন হাঁ করে তাকিয়ে থাকে তেমন করেই হাঁ করে তাকিয়ে রইল। কই গিয়াছিলি? দারোয়ান জিজ্ঞেস করলো। লোকে বলে ভাত পেটে পড়লে বুদ্ধি বাড়ে।
মানিকেরও বেশ বুদ্ধি গজালো। ওই আর কি গো পালোয়ান দাদা, একটু বড় বাইরে পেয়েছিল, এই তাই ঝোপের ধারে গেছিলুম। দারোয়ানগুলো মুখ চাওয়াচাওয়ি করে থেমে গেল। মানিককে অবিশ্বাস করার মতো কিচ্ছু নেই। সাহেব তোরে ডাকতেছে, চল। মানিক তো আরো অবাক হয়ে গেছে। সাহেব তাকে কেন ডাকবে? একটু পরে সে তো নিজেই সাহেবের শোয়ার ঘরে পাখা টানতে যাবে, তাহলে আবার এখন কেন? শোয়ার ঘরে নয়, ডাক পড়ল কুঠি বাড়ির পিছনে নতুন বানানো মাটির তলার সেই অস্ত্রাগারে। মানিকের এবার বুক ঢিপ ঢিপ করে উঠল। এখানে সাহেব তাকে ডাকলো কেন? তাহলে কি সাহেবের কানে সব কথা পৌঁছে গেছে? সাহেবের কঠোর ভাবলেশীন মুখ দেখে কিছুই বোঝা যায় না। মানিককে দেখেই খড়খড়ে গলায় বলে উঠল, উহার খানে সীসা ঢালিয়া দাও আর জিপ খাটিয়া দাও। সাহেব বলা মাত্রই হুকুম তামিলের ব্যবস্থা হয়ে গেল। দুই পালোয়ান দারোয়ান এমন চেপে ধরল মানিককে যে সেই বাঁধন ছেড়ে তার পক্ষে পালানো সম্ভব নয়। সত্যি কি সাহেব জানতে পেরেছিল? বোধহয় না, তবে দেরিতে হলেও টনক নড়েছিল সাহেবের। পাঙ্খাপুলার সারাদিন 24 ঘন্টা তার দরজার বাইরে বসে থাকে। তাকে এভাবে এত সহজে বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? কিছু বুঝে ওঠার আগেই মানিকের দুটো কানের মধ্যে গরম শীষে ঢালা হলো আর ধারালো ছুরি দিয়ে জিভ কেটে দেওয়া হলো। না, এতটা যন্ত্রণা মানিকের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। মানুষ বিশ্বাস করে ব্যথা বা যন্ত্রণা পেলে চিৎকার করলে বোধহয় যন্ত্রণা কিছুটা কমে, অন্তত মনে সান্ত্বনা পাওয়া যায়। মানিকের সে উপায়ও নেই। সে পাগলের মতো হাত পা নেড়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। সেদিকে তাকিয়ে সাহেব দারোয়ানকে আদেশ দিল, যদি বাঁচিয়া থাকে তবে কাজে বহাল করিও, আর মরিয়া গেলে ভাগারে ফেলিয়া দিও। আর ইহার পর থেকে আমার জন্য একজন ডিফেন্ডার পাঙ্খাফুলার আনিবে। সাহেব হুকুম করলে বাঘের দুধও জোগাড় হয়ে যায়। ভোবাকালা পাঙ্খাপুলার এ আর এমন কি কঠিন ব্যাপার? কিন্তু মানিকের কি হলো? না, সে আর বাঁচল না। সারা রাত কাটা ছাগলের মতো ছটফট করতে করতে মরে গেল। সকালের দিকে ডোম এসে তাকে ফেলে দিয়ে এলো ভাগাড়ে। তারপর একটা দিন বেশ ভালোই কেটে গেল। সাহেবরা সব ব্যস্ত। সারা ভারত থেকে সব বড় বড় উচ্চ পদস্থ কর্মচারীরা আসছে, বিশাল মিটিং। সন্ধেবেলা কুঠি বাড়ি আলোয় আলোয় সেজে উঠেছে। সারাদিনের বিস্তর আলোচনার পর খানা পিনার আয়োজনও হয়েছে। হঠাৎ একটা কান ফাটানো গুলির আওয়াজ। সর্দারের দল হামলা করেছে। একসাথে অনেকগুলো গুলির আওয়াজ কানে এলো, কিন্তু গুলি যে এক পক্ষের চলছে না, চলছে দুপক্ষ থেকে। অবাক হয়ে গেল সর্দার। এভাবে এমন অতর্কিতে হামলা করার পরেও কি করে গুলি চলছে ওই দিক থেকে? আসলে সর্দারের চোখ মানিককে ঠিক মতো চিনলেও তার প্রিয় সাগরেদ রামলালকে ঠিক মতো চিনতে পারেনি। কখন যে সর্দারের হামলার খবর সাহেবের কানে এসে গিয়েছিল কে জানে। দু একজন সাহেব মরল বটে, 4-5 জন আহত হলো, তবে এদিককার বিদ্রোহী সেনাদের দল ভীষণ ক্ষতিগ্রস্ত হলো। কয়েকজন শেষ মুহূর্তে পালিয়ে গিয়ে চঞ্চলপুরের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিল। ধরা পড়ল সর্দার। সাহেব ঘোষণা করল সব বিদ্রোহীদের বাইরে বের করে দিতে হবে, নইলে নাকি চঞ্চলপুরের একটা বাড়িও আর আস্ত থাকবে না। সারা চঞ্চলপুর নাকি ধুলো হয়ে যাবে, আর সর্দারের ফাঁসি হবে সবার সামনে। 2 দিন কেটে গেল। কাল সকালেই সর্দারের ফাঁসির ঘোষণা। ইতিমধ্যেই বেশ কিছু বিদ্রোহী সেনাদের এ বাড়ি সে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তাদেরও ফাঁসি হবে। কি সব দরকারি কাজ ছিল। সাহেব তখনও শুতে যায়নি। ডিনারের পর বৈঠকখানার চেয়ারে বসে কাজ করছিল। হঠাৎ দেখল পাখাটা নড়তে শুরু করেছে। সাহেব মনে মনে খুশি হল। এখন পাঙ্খাপুলারের ডিউটি শোয়ার ঘরে।
কিন্তু সাহেব বৈঠকখানায় এসে পাখা টানতে শুরু করে দিয়েছে। এইটুকু বুদ্ধিও যদি এইসব নেটিভ ডার্টি লোকগুলোর থাকে তাহলে তো সাহেব ধন্য হয়ে যায়। কিন্তু পাখাটা যেন বড্ড জোরে জোরে চলছে আজ, আর তার সাথে একটা অদ্ভুত কেঁচ কেঁচ আওয়াজ। সাহেব অবশ্য বিশেষ পাত্তা দিল না, মন দিয়ে আবার কাজ শুরু করলো। কিন্তু তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর কাণ্ড। পাখা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। সাহেব চিৎকার করে উঠল। দারোয়ানরা ছুটে এলো, কিন্তু কেউ আর বৈঠকখানার ঘরে ঢুকতে পারল না। বৈঠকখানার ঘরের সামনেই মানিক পাখার দড়ি ধরে টানছে 2 হাত আর 2 পা দিয়ে। তার কান দুটো জ্বলে গেছে, মুখ থেকে রক্ত পড়ছে। সেই দৃশ্য দেখার পর যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, আর কারোর নড়ার ক্ষমতা নেই। পাখা থেকে টুপ টুপ করে পড়া রক্তে স্নান করল সাহেব। এরপর নাকি বেশ কিছুদিন অজ্ঞান ছিল সে সাহেব। জ্ঞান ফেরার পরও সে আর কোনোদিনই স্বাভাবিক হয়নি। তারপর আর কি, সেই সর্দার আর অন্য বিপ্লবীরা প্রাণে বেঁচে গেল। ইংরেজরা এই ভারতবর্ষ না ছাড়লেও চঞ্চলপুরের 30 সীমানায় আর ফিরে এলো না কোনোদিন। এই মানিক এখনো আছে এই কুঠি বাড়িতে। রাতের বেলায় ওই পাখার তলায় কেউ থাকলেই ও মনে করে সাহেব আবার ফিরে এসেছে। তাই কুঠি বাড়িতে আর কোনো সাহেবকে থাকতে দেবে না বলেই অমন করে ভয় দেখায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শুধু ভয়ই দেখায় লোকটা, আজ পর্যন্ত কাউকে মারেনি সে। এই গাঁয়ের লোক তাই বিশ্বাস করে ওই পাখার দড়ি বদলে দিলে মানিক চলে যাবে। এই গাঁয়ের লোক ভয় পেলেও মানিককে ছাড়তে চায় না। তাই ওই কুঠি বাড়ির অনেক কিছু বদল হলেও পাখার দড়ি একই রকম আছে। হেডমাস্টার মশাইয়ের গল্প শেষ হতে হতে আরও একবার ভোর হলো। ডিরেক্টর সাহেব দেখলেন তার 2 চোখ ভিজে উঠেছে। হেডমাস্টার মশাই এবার হাসলেন। তাহলে মৈনাক বাবু, শুনলেন তো মানিকের গল্প? আপনার সিনেমার মতোই কিন্তু রোমহর্ষক গল্প। মৈনাকবাবুর গলাও ধরে এসেছে। তিনি শুধু বললেন, তার চেয়েও অনেক বেশি। শেষ হলো আমাদের আজকের গল্প সাহেব কুঠির অশরীরী। রচনা দেবশ্রী ভট্টাচার্য, গল্প পাঠে সঞ্জয়, ডিরেক্টর সাহেব, কেয়ারটেকার নবীন, সৈনিক রামলাল, সৈনিকদের সর্দার, দারোয়ান এবং ইংরেজ সাহেবের ভূমিকায় আমি শ্রীরূপ, সুজন এবং মানিকের চরিত্রে অভিক, দীনদয়াল বাবুর ভূমিকায় সৌভিক, গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট সুদেশনা, গল্পের সাউন্ড ডিজাইন স্টুডিও রেক 60 সেক, গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিককে। অভিকের চ্যানেলের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওর চ্যানেলটাও ভিজিট করো এবং ভালো লাগলে
অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরো বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।